হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম আমাদের বিজনেস টাইম কুইনের টাইম টেবিল ড্রামার শেষ পর্ব নিয়ে। আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম যে শয়তানি চুচু ডিউক লিওকে একটা ড্রিঙ্ক পান করতে দিয়েছিল। তো সেই ড্রিঙ্কটা খেয়ে আদেও কি লিও বেঁচে আছে এবং এমিলি কি তাকে বাঁচাতে পেরেছে, সেইটাই আমরা শেষের পর্বতে দেখব। তাহলে চলুন ড্রামাটি শুরু করা যাক। শয়তানি চুচু বলেছিল যে আমি সত্যিই আমার ভুলটা বুঝতে পেরেছি, এই নাও এই ড্রিঙ্কটা পান করো আর আমাকে তুমি পুরোপুরি ক্ষমা করে দাও। এবার এই কথা শুনে তো লিও তো সেই ড্রিঙ্কটা পান করে। ড্রিঙ্কটা পান করে যখন লিও চলে যাচ্ছিল তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। এবার অপর দিকে আমরা দেখতে পাই এমিলি তো দেখা করতে আসে লিওর সাথে স্টাডিতে। এবার এমিলি দেখে সেখানে টবি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। এবার এমিলি তো ঘুম থেকে টবিকে উঠিয়ে জিজ্ঞাসা করে যে লিও কোথায়। এবার লিও তো এমিলিকে এইখানে দেখে পুরোই অবাক হয়ে যায়। ছবি বলে, কিন্তু আপনি যে মাস্টারকে চিঠি লিখেছিলেন, মাস্টার তো ওইখানেই গেছে। এবার এমিলি বুঝতে পারে নিশ্চয় ভিতরে কোনো তো গন্ডগোল অবশ্যই হয়েছে। অপর দিকে চুচু তো লিওকে আনকনভিন্স করে পুরো অসভ্যতা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে এমিলি চলে আসে, চুচুকে ধরে ঠাস করে এক চড় মারে। চুচু বলতে থাকে, তুমি সব সময় আমার কাজ বিগড়াতে চলে আসো, আমারই তো লিওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এবার এই বলে তো চুচু এমিলিকে একটা ছুরি বার করে মারতে যায়, কিন্তু ততক্ষণে লিও উঠে পড়ে এবং এমিলিকে গার্ড করে নেয়, ফলে লিওর পিঠের দিকটা কেটে যায়। ছবি তো ততক্ষণে চুচুকে ধরে নিয়েছিল এবং সে সেখান থেকে চুচুকে তাড়িয়ে দেয়। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। এমিলি লিওর ক্ষতর জায়গাটায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এমিলি বলছিল তোমার ব্যথা লাগছে না তো, এবং লিও বলে যে না, এর থেকে বেশি ব্যথায় আমি অভ্যস্ত। এবং ওষুধ লাগাতে লাগাতে এমিলি লিওর অনেক ক্লোজে এসে পড়ে। এবার এমিলি তো লিওকে কিস করে এবং তার ক্ষতর জায়গাটা একটু বেশি চাপ দিয়ে ফেলে। এরপরে লিও তো প্রচন্ড ব্যথা পায় এবং লিও বলে যে ঠিক আছে আজকের রাতটা আমি বরং স্টারিতেই ঘুমাই, এবং লিও সেখান থেকে স্টারিতে চলে যায়। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। ন্যান্সি এমিলিকে বলে যে ম্যাডাম, আমরা 80,000 টাকা কি করে কালেক্ট করব। এবং তখনই এমিলি বলে যে আমাদের কাছে বিক্রি করার মতো কি আছে। ন্যান্সি বলে যে আমাদের কাছে কিছু জোয়ার আছে যেটা আমরা বেচতে পারি, কিন্তু জোয়ার মানুষ কত টাকা দিয়ে কিনবে? কেউ তার 80,000 টাকা দিয়ে কিনবে না। এক বোতল জোয়ারের দাম 1 টাকা কি 2 টাকা হবে। কিন্তু তখনই এমিলি বলে তুমি চিন্তা করো না, এক বালতি জোয়ার আমি 20 মুদ্রায় বিক্রি করব। কিন্তু ন্যান্সি তখনই বলে এটা কিভাবে সম্ভব। এমিলি তখনই বলে যে যদি আমাদের 1 মাসের মধ্যে 80,000 টাকা কামাতে হয় তাহলে আমাদের অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে। এবার এমিলি তো ন্যান্সিকে বলতে থাকে যে তুমি দুটো বিশ্বাসযোগ্য লোককে নিয়ে এসো যাদেরকে আমি দোকানে অ্যাপয়েন্ট করব। এবার ন্যান্সি মিস্টার কিন নামের একটি লোক আর আইরিস নামের একটি মেয়েকে নিয়ে আসে। এমিলি তখন বলে যে তোমাদেরকে আমি কাজে রাখতে চাই, কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। আমি তোমাদেরকে একটি প্রশ্ন করব, যে বেশি ভালো উত্তর দিতে পারবে তাকে দোকানে বহাল করা হবে। এবার এমিলি তখন বলে যে ধরো আমি তোমাদেরকে 500টা চিরুনি দিলাম, আমি তোমাদের সেই 500 চিরুনি টেম্পল এরিয়ায় বিক্রি করতে বললাম, তাহলে তোমরা কি করবে? এবার তারা তো ভাবতে পারে যে 500টা চিরুনি সন্ন্যাসীদের কি করে বিক্রি করব। তখনই মিস্টার কেন উত্তর দেয় যে সন্ন্যাসীদের তো চিরুনির দরকার পড়ে না, সুতরাং তাদের বিক্রি করা যাবে না, কিন্তু সেই 500টা চিরুনির গায়ে যদি আমরা ধর্মিক কিছু খোদাই করে দিই তাহলে লোকজনের মধ্যে সেটা বেশি বিক্রি হবে, এইভাবে আমাদের সিলটা বাড়াতে পারি। এবার এমিলি তো সঙ্গে সঙ্গে তাকে দোকানদার হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়। কিন্তু অপর দিকে যে মহিলাটি ছিল আইরিস, সে কিন্তু কোনো উত্তর দিতে পারে না। কিন্তু মহিলাটি বলে যে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু এমিলি তখনই তাকে ডেকে বলে যে দাঁড়াও, আমি তোমাকেও সিলেক্ট করি। কিন্তু মহিলাটি তখন বলে যে আমি যে কোনো উত্তর দিতে পারলাম না। কিন্তু এমিলি তাকে বলে যে আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি খুব ভালো ওয়াইন বানাতে পারো, তোমার গায়ে থেকে মিষ্টি একটা ওয়াইনের গন্ধ বেরোচ্ছে, তোমার গায়ে মিষ্টি ওয়াইনের গন্ধ পেয়ে আমি বুঝতে পারি তুমি কেমন মারাত্মক ওয়াইন বানাও। তাছাড়া তোমার কোমরে এখনো ওয়াইন টেস্টিং এর স্পুন ঝুলছে, তার থেকে এটাও বোঝা যায় তুমি তোমার কাজের প্রতি কতটা প্যাশনেট। এরকম লোকেরই দরকার। এবং এমিলি তো দুজন লোককেই তার সমান মাইনেতে কাজে রেখে দেয়। এবার পরের দিন এমিলি তো আশেপাশের দোকানের ওয়াইন টেস্ট করে দেখে। এমিলি তো টেস্ট করে বলে যে এগুলো ভালো, কিন্তু আমাদের এর থেকে ভালো কোয়ালিটির ওয়াইন বানাতে হবে, এমন কিছু যাতে আশেপাশের দোকানে এমন ওয়াইন পাওয়া যায় না, না হলে আমাদের দোকান থেকে লোকে কেন কিনবে। কিন্তু আইরিস তখন বলে যে ম্যাডাম, এইগুলো তো আমাদের রাজ্যে
সব থেকে বেস্ট ওয়াইন, কি করে এর চেয়ে ভালো ওয়াইন বানাবো। এবং তখনই এমিলি আইরিসকে বলে আমরা ওয়াইন বানানোর সময় লাস্টে একটা অন্য প্রসেস অ্যাড করব, সেটা হচ্ছে ডিস্টিলেশনের প্রসেস। ফলে ওয়াইনটা আরো স্ট্রং হবে। এবং এই প্রসেসটা প্রাচীনকালে তখনও কেউ জানতো না। যেখানে লোকে 1 2 3 বোতল মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে যেত, সেখানে 1 2 3 গ্লাস খেলেই ড্রাঙ্ক হয়ে যাবে। এবার আইরিস তখন বলে মিস্টার কেন, আপনি এরকম একটা ভালো মিস্ত্রি খুঁজে একটি মেশিন তৈরি করুন যেটা কিনা ডিস্টিলেশন করা হবে, এবং সেটা ডিজাইন আমি বানিয়ে দেব। এবং তাদের ডিজাইন অনুযায়ী মেশিনে ওয়াইন বানানো হয়। এবং সেই ওয়াইনটা তো দারুণ ছিল। তারা 4 জন ওয়াইন টেস্ট করে তো বলে যে বাবা, এরকম ওয়াইন তো আমরা কখনো খাইনি, সুতরাং আমাদের ব্যবসা তো দারুণ চলবে। এবার সেই ওয়াইনটা এমিলি লিওকেও টেস্ট করে, এবং লিও বুঝতে পারে যে এটা সাধারণ ওয়াইনের থেকে অনেক বেশি স্ট্রং। তারা তো দুজনেই ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে পড়ে এবং তারা রাতের বেলায় টোমান্স করে ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন এমিলি লিওর কাছে গিয়ে একটি ক্যাপিটালের ম্যাপ চাই। এমিলি তো ভাবছিল যে কি করে সে তার দোকানটাকে শুরু করবে। এমন ভাবে করতে হবে যাতে খুব তাড়াতাড়ি লোকজনেরা এই ওয়াইনের প্রতি খুব আকৃষ্ট হয়। এবং লিও তো সঙ্গে সঙ্গে একটা ক্যাপিটালের ম্যাপ নিয়ে এসে এমিলিকে দেয়। এবং এমিলি আস্তে আস্তে নিচের দিকে গিয়ে ম্যাপটা দেখছিল, এবং লিও আস্তে আস্তে ম্যাপটা নিজের দিকে টানতে থাকে। এবং এমিলি সেদিকে সরতে সরতে লিওর কোলেই বসে পড়ে। আর লিও তো এটাই চাইছিল। লিও এমিলিকে বলে তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপটা দেখবে, তার চেয়ে তুমি আমার কোলে বসেই দেখো। এবং লিও তো এখন আগের থেকে বদলে গেছিল, যে ছিল কিনা নিষ্ঠুর এবং রুড প্রকৃতির, আর এখন তো কিউটি বয় হয়ে গেছিল। এবং লিও এমিলিকে বলে যে তুমি কেমন জায়গা খুঁজছো। এমিলি বলে যে আমি খুঁজছি যেখানে কিনা খুব বিজি থাকে এবং সেখানে খুব লোক সমাগম হয়। লিও তাকে একটি ক্যাপিটালের মাঝখানের জায়গা দেখিয়ে দেয় এবং বলে তুমি তাহলে কি প্ল্যান করছো। এমিলি বলে আমি একটা ওয়াইন কম্পিটিশন করব ভাবছি। আর ওরা তো সবসময় রোমান্সেই মেতে থাকতো। পরের দিন সকালে তারা সবাই মিলে গিয়ে ক্যাপিটালের মাঝখানে লিফলেট বিলি করতে থাকে, যে এই ওয়াইন কম্পিটিশনে জিতবে সে 100 মুদ্রা পাবে। এবার লোকজন তো এতে খুশি হয়। গেমের নিয়ম এটাই ছিল যে কেউ ড্রাঙ্ক না হয়ে যে ওই 3 বাটি ওয়াইন খেতে পারবে সেই হবে এই গেমের বিজেতা। এবার সবাই তো ভাবতে থাকে যে বাবা, এটা তো খুব সহজ হয়ে যাবে, আমরা সবাই এই গেমে কম্পিটিশন করব। এবার এমিলি বলে যে এই কম্পিটিশন 3 দিন পরে হবে। এবার যে জিতবে সে শুধু 100 স্বর্ণ মুদ্রা পাবে না, সে অন্য আরেকটি স্পেশাল গিফট পাবে। এবার সবাই তো খুব এক্সাইটেড হয়ে যায় এবং সবাই এই কম্পিটিশনের নাম লিখিয়ে যায়। এবার এই খোঁজ গিয়ে পৌঁছায় আমাদের মেজে বউ লিনার কাছে। এবার লিনাদের ওর ফ্যামিলি বিজনেস ছিল ওয়াইনের বিজনেস, তাই লিনার তো মাথা খারাপ হয়ে যায় যদি এমিলির ব্যবসা ভালো হয় তাহলে তাদের ব্যবসার কি হবে। এবং তখনই লিনার কাছে একটি চিঠি আসে। সেই চিঠিটা লিনার বাড়ি থেকে এসেছিল। লিনাকে তার বাবা লিখেছিল যে তাদের দোকানে গিয়ে এমিলির ওয়াইনের খোঁজ করছে, মানে এমিলির ওয়াইন বিক্রি হওয়ার আগেই পুরো ফেমাস হতে শুরু করেছে। সুতরাং এমিলির ওয়াইন যদি ফেমাস হয়ে যায় তাহলে তো তাদের ব্যবসার ক্ষতিগ্রস্ত হবে, তাই যে করেই হোক এমিলির এই ব্যবসা বন্ধ করতে হবে। এবার আমরা ওয়াইন কম্পিটিশনের দিনের দৃশ্য আমরা দেখতে পাই। কম্পিটিশনের নিয়ম তো সবাইকে বলে দেওয়া হয় যে যারা 3 কাপ ওয়াইন খেয়েও যারা এই পাটাতনের উপর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারবে তারাই হবে এই কম্পিটিশনের ওয়াইন। এবার অনেকে তো বলতে থাকে যে কেন তোমাদের কাছে কি বেশি ওয়াইন নেই, তাহলে শুধু শুধু এই কম্পিটিশনের কেন আয়োজন করেছো, ওতে আমাদের কি হবে। এবং এমিলি তখনই বলে যে আমাদের ওয়াইনে অনেক বেশি স্ট্রং, তাই এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট। এবার একজন লোক তো এগিয়ে এসে বলে যে না, এইটুকু আমাদের জন্য যথেষ্ট না, তোমরা নিজেদের নামে একটু বেশি বড়াই করছো সবাই এখানে, যে আমি এখানে কত ভালো ড্রিঙ্ক করতে পারি, তাই আমি তোমাদের সাথে বাজি লাগাতে চাই। যদি আমি জিতে যাই তাহলে তোমাদের এই দোকান আমার হবে, আর আমি যদি ড্রাঙ্ক হয়ে যাই তোমাদের ড্রিঙ্ক খেয়ে তাহলে আমি তোমাকে 500 মুদ্রা দেবো। এবার এমিলি তো বলতে থাকে যে হঠাৎ করে এই লোকটা কোথা থেকে এসে এমন কেন করছে, এবং এমিলি তার সাথে বাজি রাখতে রাজি হয়। আসলে এই লোকটা ছিল মেজ বউ লিনার লোক। এবার একে একে তো সবাইকে ওয়াইন দেওয়া হয় এবং সবাই খেয়ে বুঝতে পারে যে এটা একটা খুব স্ট্রং ওয়াইন, এবং ওই একবার খেয়েই সবাই আস্তে আস্তে ড্রাঙ্ক হতে শুরু করে এবং কেউই আর পাটাতনের উপর দিয়ে সোজা হাঁটতে পারে না, সবাই উল্টে পড়ে যায়। এবং কেবলমাত্র সেই লোকটি পাটাতনের উপর দিয়ে সোজা হেঁটে দেখায়, এবং সে তো এত সহজে হাঁটে যে মনে হয় তার কোনো নেশাই হয়নি। লোকটি বলে যে 1 গ্লাস তো হয়ে গেল,
এবার আমাকে দ্বিতীয় গ্লাস দাও। এবং তাকে যখন ওয়াইন ঢালা হচ্ছিল তখন এমিলি লক্ষ্য করে যে ওয়াইনের বোতলে একটা ফুটো মতো আছে এবং যে লোকটি ওয়াইন দিচ্ছে ফুটোর জায়গাটা চেপে লোকটাকে ওয়াইন দিচ্ছে। অর্থাৎ এমিলি বুঝতে পারে যে এইখানেই কোনো গন্ডগোল রয়েছে। এমিলি সঙ্গে সঙ্গে পিপেটা নিয়ে বলে যে আমি ওনাকে সার্ভ করব এবং এমিলি ওনাকে সার্ভ করে। আসলে লোকটি এমিলির কর্মচারীদের মধ্যে নিজের কর্মচারীকে ঢুকিয়ে রেখেছিল, যে কিনা কেবলমাত্র আসল ওয়াইনের জায়গায় জল সার্ভ করেছিল। তাই জন্যই লোকটির নেশা হয়নি, কিন্তু দ্বিতীয়বার আসল ওয়াইন খেয়েই তার নেশা হয়ে যায় এবং সে তো হার মানতে বাধ্য হয়। সে তো সেখান থেকে পালায় এবং সে বলে আমার আজকে শরীর খারাপ করছে, আমি আজকে এখানে কম্পিটিশন করতে পারবো না। এবং ঘোষণা করা হয় যে এইখানে আজকে কেউ কম্পিটিশনে জিততে পারেনি, সুতরাং বাকি যে ওয়াইনগুলো আছে সেগুলো সাধারণ লোকের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে এবং লোকজন তো তাতে বেশ খুশি হয়। এবং অপরদিকে আমরা দেখতে পাই মেজ বউ লিনার কাছে এই খবর পৌঁছায় এবং লিনা বলে যে ও তাই, ও আমার একটা প্ল্যান ফেল করে দিয়েছে বলে যে এই নয় যে পরের প্ল্যানগুলোতেও ও আমাকে ফেল করে দেবে। আমাদের ক্যাপিটালে যতগুলো ওয়াইনের দোকান আছে ওর ওয়াইন কেউই নিতে রাজি হবে না, তাই আমিও দেখতে চাই ও ওয়াইন ও কি করে বিক্রি করবে। এর পরের দিন তো শাশুড়ি মা এমিলির ভীষণ প্রশংসা করে, এমিলি তুমি সত্যি খুব অল্প সময়ে খুব একটা ভালো কাজ করে দেখিয়েছো, তুমি সত্যিই খুব ট্যালেন্টেড এবং তোমার মেজ বৌদি লিনা তারও পারিবারিক ওয়াইনের ব্যবসা আছে, সুতরাং তুমি তার সঙ্গে কিছু সাহায্য নিলেও নিতে পারো। এমিলি তো তখন সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ আমি জানি যে ওনাদের ওয়াইনের ব্যবসা, কিন্তু আমার মনে হয় আমি নিজেই কাজটা করতে পারবো। এবার ক্যাপিটালের কোনো দোকানেতেও এমিলির ওয়াইন কিনতে রাজি হচ্ছিল না, তাই জন্য এমিলি খুবই চিন্তিত ছিল। এমিলি ভাবে যে সে এই ওয়াইন কি করে বিক্রি করবে, তাকে তো 1 মাসের মধ্যে 80,000 মুদ্রাও কালেক্ট করতে হবে। এবং এই নিয়েই এমিলি ন্যান্সির সাথে কথা বলছিল, তখনই সেখানে চবি আসে। চবির হাতে লিওর কিছু পোশাক ছিল। চবি বলে যে ম্যাডাম মাস্টার লিও আপনাকে বললো যে এখান থেকে একটা জামা বেছে দিতে, আসলে মহারাজের ব্যাংকোয়েটে ওনার একটা ইনভিটেশন আছে, তাই জন্য। এই কথা শুনে তো এমিলির মাথায় একটা বুদ্ধি এসে যায়। এমিলি মনে মনে ভাবে যে মহারাজের রাজসভা সেটাই ওয়াইনের অ্যাডভার্টাইজ করার সব থেকে ভালো জায়গা। এবং এমিলি একটা জামা বেছে নিয়ে লিওর কাছে যায় এবং বলে লিও ব্যাংকুয়েটে কি আমিও তোমার সাথে যেতে পারি? লিও বলে যে তুমি আগে তো এইসব জায়গায় যেতে চাইতে না। এমিলি বলে যে তাতে কি হয়েছে, আমি এখন যেতে চাই। লিও বলে যে তুমি ওখানে গিয়ে এমন কিছু করো না যাতে আমাদের বিপদে পড়তে হয়। এমিলি বলে যে না না আমি এমন কিছু করব না, কিন্তু এমিলি বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে যাতে আমাদের ওয়াইনের সম্পর্কে সবাই জানতে পারবে। এবার আমরা পরের দিন ব্যাংকুয়েটের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে এমিলি তো তার কোমরে করে ছোট্ট একটি বোতলে ওয়াইন নিয়ে গেছিল। এবার তখন মহারাজ যখন সবাইকে টোস্ট করে তখনই এমিলি তার ওয়াইনটা একটু মেঝেতে ফেলে দেয়। এমিলি বলে যে লিও কোনো চিন্তা নেই, আমি এখানে কোনো গন্ডগোল করব না। এবার মহারাজা তো বসার পরেই বলেন যে এইখান থেকে কোনো একটা সুন্দর গন্ধ আসছে না। এবার মহারাজ তো তার ইউনাককে বলে যে দেখো তো গন্ধটা কোথা থেকে আসছে, এবং লিওনাক দেখে যে এমিলির পাশে পড়ে থাকা একটা তরল পদার্থ থেকে আসছে। মহারাজ বলেন যে এমিলি এটা কিসের গন্ধ? এমিলি তখনই বলে মহারাজকে তার ওয়াইনের কথা, এবং সে তখন সেই ওয়াইন মহারাজকে টেস্টও করায় এবং মহারাজের তো সেই ওয়াইন খেয়ে ভীষণ ভালো লাগে এবং মহারাজ তখন সেই ওয়াইন সবার সকল সদস্যকে টেস্ট করায়, ফলে সবাই এই ওয়াইন কিনতে রাজি হয়ে যায়। এবার বাড়ি এসে তো লিওতে এমিলিকে খুব বকা দেয় যে এমিলি তুমি যেটা করেছিলে সেটা আরেকটু হলে বিপদ হতে পারতো, সেটা কি তুমি জানো? এমিলি তো লিওকে মেও মেও করে পটিয়ে নেয় আর বলে তুমি কোনো চিন্তা করো না, কোনো বিপদ তো হয়নি। এবার এমিলির এরকম কিউটনেস দেখে তো লিও তাকে আর বকাবকি করতে পারে না। এবার পরের দিন এমিলি ওয়াইনের সমস্ত রকম ভ্যারাইটিস সবাইকে দেখায় এবং তার ওয়াইন শপে তো লোকের ভিড় জমতে থাকে এবং এমিলির ব্যবসা তো ফুলে ফেপে উঠতে থাকে। এবং তখনই এসে আইরিস খবর দেয় যে ম্যাডাম আমাদের সমস্ত ওয়াইন শেষ হয়ে গেছে, এবং মিস্টার কেন তখন জানায় যে ম্যাডাম আমরা যাদেরকে জোয়ার কিনতে পাঠিয়েছিলাম তারা এখনো ফেরত আসেনি, জোয়ার ছাড়া আমরা কি করে ওয়াইন বানাবো, তাছাড়া আমাদের ব্যবসা তো ক্ষতি হয়ে যাবে। এবং এমিলি তখন বলে যে কোনো চিন্তা নেই, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি প্রি বুকিং নেব। এবার এই খবর তো লিনার কাছে পৌঁছায়। লিনা জানতে পারে যে এমিলি প্রি বুকিং নিচ্ছে, তার আপার লিমিট হলো 100 জন, অর্থাৎ
অর্থাৎ এমিলি 100 জনের কাছ থেকে আগেই টাকা নিয়ে নিচ্ছে এই ওয়াইনের জন্য। তারপর ওয়াইন বানানো হয়ে গেলে সে তাদের ডেলিভারি দিয়ে দেবে। লিনা বলে আমি তাদের আশেপাশের দোকান থেকে সমস্ত জোয়ার কিনে নিয়েছিলাম যাতে ওরা সেটা দিয়ে ওয়াইন বানাতে না পারে। কিন্তু এইরকম একটা যুগে দাঁড়িয়ে এরকম প্রি বুকিং এর একটা আইডিয়া আনবে আমি সত্যিই ভাবতে পারি। সত্যি এই এমিলি মেয়েটার বুদ্ধি আছে। কিন্তু আমি সমস্ত শহর থেকে সারা জ্বর সরিয়ে নেব। ওরা যদি ওয়াইন বানাতেই না পারে তাহলে প্রি বুকিং নিয়ে কি হবে? তাহলে ও লোকেদের ওয়াইন ডেলিভারি করবে কি করে? লিনা বলে যে রাজধানীতে যেন বাইরে থেকে এখন কোনো জোয়ার না আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার পরের দিন সকালে এমিলি তাদের সংসারে যে টাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার 80,000 টাকা তার শাশুড়ি মায়ের হাতে সে তুলে দেয় এবং শাশুড়ি প্রচন্ড খুশি হয় এবং বলে এমিলি এত করিতকর্মা একটা মেয়ে। এবং শাশুড়ি তো খুশি হয়ে এমিলিকে এই বাড়ির চাবিকাঠি দিতে যায়। কিন্তু তখনই তাকে লিনা বাধা দেয় এবং লিনা বলে কিন্তু তার আগে এমিলিকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি শুনছি এমিলি নাকি লোকেদের থেকে আগেই টাকা নিয়ে নিচ্ছে, সেটা কি সত্যি? এবং এমিলি বলে যে হ্যাঁ। এবং লিনা তখন বলে যে তোমার ওয়াইনে তো এখন কোনো ওয়াইনই নেই, তাহলে তুমি লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছ, তুমি ওয়াইন দেবে কি করে? তখনই এমিলি বলে যে লিনা তুমি আমার ব্যাপারে একটু বেশি চিন্তা করছো না? তখনই লিনা বলে যে এমিলি তুমি টাকার প্রতি একটু বেশি লোভ করছো। তুমি যদি তাদেরকে 1 মাসের মধ্যে ডেলিভারি না দিতে পারে তাহলে তখন তো তোমাকে সবাই ফ্রড বলবে, তখন আমাদের পরিবারের সম্মান কোথায় এসে দাঁড়াবে? তখন শাশুড়ি এই কথা শুনে বলে যে হ্যাঁ এমিলি এটা তোমার করা ঠিক হয়নি, আগে তুমি ওয়াইনের ব্যবস্থা করো, তারপর তুমি না হয় বুকিং নেবে। তোমার লোকজনকে মিথ্যে কথা বলা ঠিক না। এবার এমিলি বুঝতে পারে যে লিনা এর মধ্যে এত বাধা দিচ্ছে, তার মানে নিশ্চয় লিনার এর মধ্যে কোনো হাত আছে। এবার সেই দিনও মিস্টার কিন খালি হাতে ঘুরে আসে। মিস্টার কিন জানায় যে আশেপাশের কোনো দোকানেই আর জোয়ার পাওয়া যাচ্ছে না। মিস্টার কিন বলে আমি তাহলে আশেপাশের গ্রামে গিয়ে খোঁজ নেব, ওখানে যদি জোয়ার পাই তাহলেই একমাত্র কাজ হবে। এমিলি বলে যে তাড়াতাড়ি আমাদের জোয়ার জোগাড় করতেই হবে, তা না হলে 1 মাসের মধ্যে আমরা কি করে লোককে ওয়াইন ডেলিভারি দেব? আমরা প্রি বুকিং নিয়ে লোকজনকে যে প্রমিসটা করেছি সেটা তো আমাদের রাখতেই হবে। এবং এমিলি তো নিজেই আশেপাশের বাজারে গিয়ে খোঁজ লাগাতে শুরু করে এবং সে শহরের বাইরে সেখানে একটি জোয়ারের দোকান দেখতে পায়। এবার এমিলি তো সেখানে গিয়ে দরদাম করতে শুরু করে যে তুমি কত টাকায় জোয়ার দিচ্ছ, এবং দোকানদারটি জানায় যে 1 বস্তা জোয়ারে সে 3 টাকা নেবে। আজকাল জোয়ারের দাম একটু বেশিই বেড়ে গেছে এবং সেখানে অপর একটি লোক আসে জোয়ার কিনতে এবং এমিলি বলে যে ঠিক আছে আমি তোমাকে 4 টাকা দেব এবং লোকটি সেখানে বলে আমি তোমাকে 8 টাকা দেব এবং লোকটি সেখানকার সমস্ত জোয়ার কিনে নেয়। এমিলির কাছে অত ফান্ড তো ছিল না, সেই ফলে এমিলি ওখান থেকে জোয়ার কিনতে পারে না এবং এই খবর পৌঁছে যায় মেজ বউ লিনার কাছে। লিনার দাসী তাকে বলে যে আমরা ঠিকই ভেবেছিলাম আমাদের পয়সার সঙ্গে এমিলি পারবে না, ও আজকে 1 দানা জোয়ারও কিনতে পারে, সুতরাং কিছুদিনের মধ্যেই ওর বিজনেস তছনছ হয়ে যাবে। এবার অপর দিকে আমরা এমিলিকে দেখতে পাই। এমিলি মাটি ধরে বুঝতে পারে যে এখানে খুব তাড়াতাড়ি বর্ষা আসতে চলেছে এবং এইটা তার প্ল্যানে ভবিষ্যতে খুব ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করবে। এবং অপর দিকে আমরা দেখতে পাই লিও এমিলিকে 20,000 টাকা দিয়ে সাহায্য করে। লিও বলে যে এই টাকাটা তোমার কাছে রাখো, এই টাকাটার সাহায্যে তুমি জোয়ার কিনতে পারবে এবং তোমার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবে। এবং টাকা আসার ফলে এমিলি তো বেশি দামে জোয়ার কিনতে সক্ষম হয়, ফলে সেই খবরও লিনার কাছে পৌঁছায়। লিনা বলে ও কি অনেক বস্তা জোয়ার কিনেছে এবং লিনার দাসীটি জানায় যে না, ও মাত্র কয়েক বস্তা জোয়ার কিনেছে, বেশি কিনেনি, কিন্তু আমরা যে এত জোয়ার কিনে ফেলেছি পরে আমাদের অসুবিধা হবে না তো? এবং লিনা বলে চিন্তা করো না, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা যে টাকা খরচা করে জোয়ার কিনেছি আমরা তার ডবল ওর থেকে শোধ করব। লিনা বলে যে আশেপাশে গ্রামে যত সব চাষিদের কাছে জোয়ার আছে আমরা সব কিনে ফেলবো। এবার লিনা দাসী তো বলে যে আমাদের অলরেডি 5টা গোদাম তো ভর্তি হয়ে গেছে এবং কিনলেও আমরা কোথায় রাখবো? তখন লিনা বলে যে আমরা কয়েকটা বাড়ি ভাড়া করব, সেখানে আমরা এই সমস্ত জোয়ার জমা করব। কিন্তু লিনা এই প্ল্যান একদমই ফেল করে। তখনই কিনা গিয়ে দেখে যে বৃষ্টি নেমেছে, যে বর্ষা কিনা 1-2 মাস পরে আসার কথা সেই বর্ষা এখনই চলে এসেছে। বর্ষাকাল মানেই জোয়ার পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তারা যে 5 গোদাম ভর্তি জোয়ার জমিয়ে রেখেছিল সেগুলো শীঘ্রই নষ্ট হয়ে যেত,
ফলে তো লিনা তো নিজের ফাঁদেই ফেসে যায় এবং লিনা সঙ্গে সঙ্গে এমিলির কাছে দেখা করতে যায়। লিনা বলে যে এমিলি, আমি সত্যিই জানতাম না যে এইবার এত তাড়াতাড়ি বর্ষা চলে আসবে, কিন্তু তুমি মনে হয় সেটা বুঝতে পেরেছিলে। তুমি সত্যিই একজন ভালো বিজনেসম্যান। তখনই এমিলি উঠে লিনাকে বলে যে তুমিও একজন বুদ্ধিমতী একজন মেয়ে, এবং এমিলি লিনাকে তার সাথে একসঙ্গে কাজ করার কথা বলে। এমিলি বলে যে দেখো, আমাদের উচিত তুমি আর আমি একসঙ্গে কাজ করা, তাতে তোমার জোয়ারও কোনো ক্ষতি হবে না এবং আমারও ব্যবসা খুব ভালোভাবে চলবে। প্রাচীনকালে এমনি মেয়েদেরকে পিছনে রাখা হতো, তাদেরকে দুর্বল ভাবা হতো। সেখানে যদি আমরা দুজনে মেয়ে হয়ে একসঙ্গে ঝগড়া করি তাহলে কি করে হবে? তার চেয়ে আমাদের ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, তাহলে আমরা একসাথে মিলে এই ব্যবসাটাকে আরো ভালো দাঁড় করাতে পারবো। আর আমার ব্যবসা থেকে যে লাভ হবে আমার 50% আমি তোমাকে দেব। এই বলে এমিলি লিনার সাথে এই ব্যাপারটা পুরোপুরিভাবে সলভ করে ফেলে। এবার এই কথা জানতে পেরে তো শাশুড়ি মা এমিলির উপর আরো খুশি হয়। শাশুড়ি মা বলে যে সত্যি এমিলি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, বাড়ির দায়িত্ব সামলানোর সমস্ত গুণই তোমার মধ্যে রয়েছে। এবং এই কথা বলে এমিলির হাতে বাড়ির চাবিকাঠি এবং সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দেয়। এমিলি প্রতিজ্ঞা করে যে সে এই বাড়ির সকল সদস্যকে সে ভালো রাখবে এবং সে সকলের সাহায্য নিয়ে সকলের জন্যই সে কাজ করবে। এবার আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই। এমিলি খুব খুশি ছিল এবং তার মিশন সাকসেসফুল হয়েছিল এবং তাই জন্য সে তার মডার্ন যুগের জামা কাপড় পরে লিওর সঙ্গে রোম্যান্স করে। লিওতে এমিলিকে এইভাবে দেখে একদমই অবাক হয়ে যায়। অপরদিকে আমরা রুবিকে দেখতে পাই। আমরা দেখতে পাই রুবির সাথে একটি লোকের এক্সট্রা ম্যারিটারি অ্যাফেয়ার ছিল। আসলে রুবির স্বামী কাজের জন্য শহর থেকে অনেকটা দূরে থাকতো এবং সে সময় পেত না, তাই সে আসতো না। কিন্তু রুবি একটি রথেলের ছেলের সঙ্গে সম্পর্ক করেছিল এবং রুবি সেই ছেলেটির সঙ্গে প্ল্যান করে এবং সে বলে যে এমিলিকে যে করে হোক সে এই বাড়ি থেকে তাড়াবে। রুবি বলে যে এমিলি এই বাড়িতে আসার পরে আমার সমস্ত জায়গা চলে গেছে, এক তো আমার ক্ষমতা নেই, দ্বিতীয়ত আমার কোনো সম্মানও নেই, আর আমার হাতে এখন কোনো টাকা পয়সাও নেই, তাই যে করে হোক এমিলিকে এইখান থেকে সরাতে হবে। এবং সেই দিন রাতের বেলা রুবি তো এমিলির ঘরে আসে এবং এমিলিকে বলে যে এমিলি, আমি আগে যেগুলো করেছি সেগুলো আমার ভুল ছিল, চলো আমরা পুরনো কথা সমস্ত ভুলে গিয়ে আবার সমস্ত কিছু নতুন করে শুরু করি। এবং সে এমিলিকে একটি ড্রিঙ্ক অফার করে এবং এমিলি তো সেই ড্রিঙ্ক পান করার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে এবং রুবি তখনই তার ঘরে অন্য একটি ছেলেকে পাঠায়। এবার সকাল হতে না হতেই তার শাশুড়ির কাছে খবর পৌঁছে যায় যে এমিলি নাকি অন্য একজন পুরুষের সঙ্গে ছিল এবং এই কথা শুনে তো তারা সঙ্গে সঙ্গে এমিলির ঘরে প্রবেশ করে। শাশুড়ি তো রেগে মেগে বলে যে তুমি অন্য কারোর সঙ্গে পরকীয়া করছো। রুবি তো তখন চেঁচাতে থাকে, বলে যে নির্লজ্জ মেয়ে, তুমি তোমার এখানে প্রেমিককে ডেকে এনেছো আর তাকে এখানে এখনো লুকিয়ে রেখেছো। এবার এই বলে তো রুবি সঙ্গে সঙ্গে এখানে যে শুয়েছিল তার গায়ে লেপটি গিয়ে উঠিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে সেটা আসলে লিওই ছিল। এবার রুবি তো লিওকে এখানে দেখে চমকে যায় এবং বলে যে তুমি এখানে কি করছো। এবং শাশুড়ি আর অন্যান্যরা তখন বলে যে তাহলে হয়তো আমাদেরই এখানে কোনো ভুল হয়েছে, তোমরা এখানে থাকো, আমরা এখন চলি। এবং বাকিরা সবাই ঘর থেকে বেরিয়ে যায়। এবার প্রতিবারের মতো রুবি প্ল্যান এবারও ফেল করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এমিলি আগে থেকে সন্দেহ করেছিল যে রুবি এমন একটা শয়তানি কিছু করতে পারে, তার জন্য সে আগে থেকে লিওকে বলে রেখেছিল যে এটা হতে পারে এবং তারা এ বিষয়ে সতর্ক ছিল। এবং আমরা দেখতে পাই লিও আলমারি খুললেই সেই লোকটাকে আমরা ক্ষত বিক্ষত অবস্থায় দেখতে পাই, যে লোকটি কিনা এমিলির সঙ্গে অসভ্যতা করতে এসেছিল। লিও বলে যে রুবি যেটা করেছে সেটা ঠিক করেনি, এর ফল ওকে ভোগ করতেই হবে। তারপর এমিলি আর লিও হাতে নাতে গিয়ে তার প্রেমিকার সাথে রুবিকে একসঙ্গে বিছানার উপরে ধরে এবং তার শাশুড়ি বলে যে তার বড় ছেলে রুবির সঙ্গে তার ডিভোর্স করিয়ে দেওয়া হবে এবং তার প্রেমিককেও উচিত শিক্ষা দেওয়া হয়। এবং আমরা এই ড্রামা শেষ দৃশ্যে এমিলি এবং লিওকেও দেখতে পাই। এবার এমিলি বলে যে লিও, তুমি জানো আমি যতদিন এই যুগে ছিলাম সেই দিনগুলোই আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল। এখানে আমি তোমার মতো একটা স্বামী পেয়েছি যে কিনা আমার কেয়ার করে। এখানে আমি একটা ভালো কেরিয়ারও গড়ে তুলতে পেরেছি।
আর আমাদের একটা ছোট্ট বেবিও হতে চলেছে। এবং এই খবর শুনে তো লিও ভীষণ খুশি হয় এবং এমিলিকে জড়িয়ে ধরে এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এবং এখানেই আমাদের মজাদার টাইম টেবিল ড্রামাটি শেষ হয়। এবং তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।